শেখ হাসিনার জামানাতে কি গোলামি চুক্তি হয়েছে? আচ্ছা, সবচেয়ে বিতর্কিত যে চুক্তি সেটি হলো আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা। আচ্ছা, এখন এই সরকার কেন আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনছে? কেন এই বিদ্যুৎ চুক্তি তারা বাতিল করছে না? কেন আদানির সাথে যে রেট আছে সেই রেটটাকে এখন আমাদের যে বিদ্যুৎ উৎপাদন আমরা বাংলাদেশ থেকে কিনছি, পিডিবি উৎপন্ন করছে, তারপর কয়লা ভিত্তিক, গ্যাস ভিত্তিক যা কিছু আমরা বিদ্যুৎ উৎপন্ন করছি, তার চাইতে আদানির কাছ থেকে আমরা যে বিদ্যুৎ কিনছি ঝাড়খণ্ড থেকে, মানে বিহারের ঝাড়খণ্ড থেকে সেই বিদ্যুৎ সঞ্চালন লাইনে বাংলাদেশে আসছে, সেই বিদ্যুতের দাম কম না বেশি? একটু খোঁজ নিয়ে দেখেন তো যে আমাদের এখানে স্থানীয় মুদ্রায় আমরা নিজেরা সরকারিভাবে যে বিদ্যুৎ উৎপন্ন করছি সেটা রেট কত, আর আদানির কাছ থেকে আমরা কত রেট কিনছি। দ্বিতীয় প্রকল্প, ভারতের সঙ্গে আমাদের নৌপথে ট্রানজিট চুক্তি হয়েছিল, আর রেলপথে ট্রানজিট চুক্তি হয়েছিল, সড়ক পথেও ট্রানজিট চুক্তি হয়েছিল। গত 14 মাসে এই 3টি চুক্তি ভারত বন্ধ করে দিয়েছে। ভারত বাংলাদেশের ভিতর দিয়ে একটা বাস পাঠাচ্ছে না, কোনো ট্রানজিটই তারা গ্রহণ করছে না। রেলের যে প্রকল্প সম্মিলিতভাবে তারা তৈরি করছিল সেই প্রকল্প বন্ধ হয়ে আছে। দেখেন তো বাংলাদেশের লাভ হয়েছে না ভারতের লাভ হয়েছে? আমরা চট্টগ্রাম বন্দর, চালনা বন্দর এবং ভৈরবের যে নদী বন্দর, এটি ভারতকে ব্যবহার করতে দিয়েছিলাম, আর আমাদের এই রাস্তা দিয়ে কলকাতা থেকে সেই ভারতীয় পণ্য বহন করে আগরতলা যেত, এই সুযোগ দিয়েছিলাম। বিনিময়ে আমরা কি পেতাম? আমরা সেই ভুটান থেকে, নেপাল থেকে পণ্য আনার জন্য কাকর ভিটা হয়ে আমাদের যে ট্রানজিট সুবিধা ছিল সেটা বাদ হয়ে গেছে। ভারতের কয়েকটি বন্দর, হলদিয়া, আপনারা জানেন খুব বিখ্যাত বন্দর হলদিয়া, কলকাতা, নাভাসিভা, এই বন্দরগুলো, সমুদ্র বন্দরগুলো আমরা ব্যবহার করতাম। ইউরোপ থেকে, আমেরিকা থেকে যে সকল পণ্য আসতো, কিংবা ভারত থেকে, এমনকি চীন থেকে যে সকল পণ্য আসতো, তারা ট্রানজিট হিসেবে এই সকল পণ্য আমরা ওই সকল বন্দর এনে ট্রান্সশিপমেন্ট করে বাংলাদেশে কখনো সড়ক পথে, কখনো ছোট ছোট জাহাজে করে চট্টগ্রামে নিয়ে আসতাম বা পানগাতে নিয়ে আসতাম। হাজার হাজার কোটি টাকা আমাদের সাশ্রয় হতো। যেমন ধরুন, দুবাই থেকে যদি আমরা 10,000 টন পণ্য আনতে চাই, তো আমাকে একটা আস্ত জাহাজ ভাড়া করতে হবে, অথবা 10,000 টনের কোনো জাহাজ দুবাই থেকে বাংলাদেশে আসবে না। কিংবা আমরা যদি সেটাকে কন্টেনার আনি, তাহলে 3 গুণ, একটা কন্টেনারে 20 ফিট কন্টেনারে 15 টন মাল ঢুকবে, 40 ফিট কন্টেনারে ধরুন 28 টন মাল ঢুকবে। তো 1000 টন মাল যদি আমি কন্টেনার আনতে যাই, তাহলে বাল্কের পরিবর্তে কন্টেনার আনতে আমাদের খরচ 3-4 গুণ 5 গুণ হয়ে যায়। তো এক্ষেত্রে ব্যবসায়ীরা যে কাজ করতেন সেটা হলো, যেহেতু বাংলাদেশের ব্যবসা সীমিত, দুবাই থেকে, সাংহাই থেকে, শ্রীলঙ্কা থেকে, কিংবা ইভেন ব্রাজিল থেকে, দূর দেশ থেকে, তো সেখানে ভারতের ব্যবসা অনেক বেশি, সেখানে ফ্রিকুয়েন্টলি জাহাজ আসে। তো কখনো নাভাসিভা পোর্টে আসে, কখনো হলদিয়াতে আসে, কখনো কলকাতাতে আসে। তো এই সমস্ত জায়গাতে বুক দিয়ে তারপরে সেখান থেকে মালামাল সুবিধা অনুযায়ী রেলে করে, ছোট জাহাজে করে, কন্টেনারে করে, প্লেনে করে, এমনকি ট্রাকে করে আমরা, আপনি গত 14 মাসে আমাদের যে বন্দরের যে ট্রানজিট, এটা রেকর্ড দেখেন যে চট্টগ্রাম বন্দর, মংলা বন্দর, তারপরে বেনাপোল স্থল বন্দর, ভেড়ামারা যে ভোমরা বন্দর যেটা রয়েছে, ভেড়ামারা না ঠিক, যে ভোমরা যে একটা স্থল বন্দর রয়েছে, সেখানে এই বন্দরগুলোতে বাংলাদেশে আমদানিকারকরা কি পরিমাণ পণ্য আমদানি করেছে, আর গত 14 মাসে কোন অবস্থাতে আছে, রাজস্ব খাতে আমরা কত টাকা লস করেছি, ভারত এটা বন্ধ করে দিয়েছে। আমাদের এক্সপোর্ট কার্গো, শুধুমাত্র এই এক্সপোর্ট কার্গোতে আমরা 1000 কোটি টাকার বেশি বছরে লস করেছি গত 1 বছরে। কি করতাম? আমাদের এই যে গার্মেন্টস শিল্প, আমরা আমেরিকাতে এবং ইউরোপে যে এক্সপোর্ট করতাম, তো আমাদেরকে এয়ার শিপমেন্ট করতে হতো। এখন বাংলাদেশ থেকে যদি আমরা এয়ার শিপমেন্ট পাঠাই, এয়ারে করে পাঠাই, তাহলে এটা কখনো সিঙ্গাপুর হয়ে, কখনো দুবাই হয়ে, কিংবা কখনো হংকং হয়ে পাঠিয়ে ওখান থেকে আমরা ইউরোপ বা আমেরিকার ফ্লাইটে দিতাম। এতে যে খরচ পড়তো তার অর্ধেকের যে খরচ আমাদের কম পড়তো যখন আমরা কলকাতা, মুম্বাই, দিল্লি এই সকল বিমানবন্দরগুলোকে ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতাম। এটা ভারত বন্ধ করে দিয়েছে। এটা বন্ধ করে দেওয়ার ফলে আমাদের গার্মেন্টস শিল্পের এখন যে অবস্থা, আপনারা একটু দেখেন যে কি কি গোলামি চুক্তি শেখ হাসিনা ওই জমানাতে করেছিল,
আর সেই চুক্তি ভারত এখন বন্ধ করে রেখেছে। গোলামী চুক্তি বন্ধ করে দেওয়ার পর আমরা কত বড় নবাব হয়ে গেছি, রায় বাহাদুর হয়ে গেছে, খান বাহাদুর হয়ে গেছে, আর্ল